এই যে ম্যাডাম, আমাকে ফাইলটা একটু তুলে দেন না। আমি কি তোর ফাইল তোলার জন্য এখানে এসেছি? এতই যদি পায়ের সমস্যা, এখানে কি করিস? বাসায় বসে থাকতে পারিস না? যত সব। এই যে ভাই, আমাকে একটু ফাইলটা তুলে সাহায্য করেন না। এই নিন আপনার ফাইল। হ্যাঁ। আপনি কোথায় যাবেন? আমি আমি এই অফিসেই জব করি। ও চলুন, আমি আপনাকে হাঁটতে সাহায্য করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। চলুন। তা আপনার কত বছরের অভিজ্ঞতা? আমার তাও প্রায় 3 বছরের অভিজ্ঞতা আছে। আপনার? আমার তো 5 বছরের অভিজ্ঞতা। আর আপনার? আমার 1 বছরের অভিজ্ঞতা। মাত্র 1 বছরের অভিজ্ঞতা নিয়ে আসছে চাকরি করতে, আর এই কোম্পানিতে আপনার জব হবে না। কেন, এই কোম্পানি কি শুধু অভিজ্ঞতা সম্পন্ন লোকই নেয়? অবশ্যই। আর শুধু অভিজ্ঞতা নয়, এখানে জামা কাপড় দেখেও চাকরি দেওয়া হয়। আর তুই যেসব জামা কাপড় পরে এসেছিস তা দেখে মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছিস। তুই এক কাজ কর, এখানে সময় নষ্ট না করে বাইরে গিয়ে ছোটখাটো একটা জব কর। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। দিন, আপনাদের সিভিগুলো দিন। মিস তিথি, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। সরি স্যার, আসলে বাইরের কাজটার জন্য আমি খুবই দুঃখিত। আমি যদি জানতাম আপনি এই কোম্পানির বস, তাহলে এরকম কাজটা আমরা কখনোই করতাম না। শুধু আপনি না, উনিও সেম কাজটি করেছেন। আপনাদের চাকরি হবে না, আপনারা আসতে পারেন। সরি স্যার, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। স্যার, আমার কিন্তু 5 বছরের অভিজ্ঞতা আছে, আর আমি কিন্তু স্যার এই জবটার জন্য পারফেক্ট। আপনার 5 বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা শিখেননি। সরি, আমি আপনাদের আমার অফিসে কোনো জব দিতে পারবো না। আপনারা চলে যান। প্লিজ স্যার, এই জবটা স্যার আমার অনেক দরকার। তখন ওই ফাইলটা আমার খুব দরকার ছিল। প্লিজ আপনারা চলে যান। জাকির, জাকির, মিষ্টি থেকে পাঠিয়ে দাও। মিষ্টি, আপনার মতো একটা লোক খুঁজছিলাম, আমি পেয়েও গেছি। আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি কালকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমি কি আসতে পারি? অবশ্যই, বেস্ট অফ লাক। কি আর করার বলুন? কি আর করার মানে? আমি আমার শরীরের অ্যালার্জির কথা বলছি না, আপনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার এটা কি মেনে নেওয়া যায়? কারণ আপনার কথাগুলো শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে।
আসসালামু আলাইকুম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। আরে নতুন ফোন নাকি? দাম কত নিল? ম্যাডাম দামটা আসলে বড় বিষয় না, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার জন্যই ছোট্ট একটি উপহার। তাই নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার তো অ্যালার্জি। অ্যালার্জি কি বলেন ম্যাডাম? কথাটা আগে বলবেন তো। আমি যদি আগে জানতাম যে আপনার অ্যালার্জি, তাহলে আমাদের কোম্পানির সবচেয়ে দামি এবং ভালো ওষুধটা আপনার জন্য নিয়ে আসতাম। আমি আমার শরীরের অ্যালার্জির কথা বলছি না। তাহলে ম্যাডাম কার অ্যালার্জি? আমার উপহারের অ্যালার্জি। ম্যাডাম আপনার উপহারে অ্যালার্জি? আপনি কিন্তু বড্ড রসিক আছেন, খুব মজা করেন আপনি। উফ, যে গরম পড়েছে না, বড্ড গরম। এই গরমের মধ্যেও সেদিন দেখলাম আপনি রিক্সায় করে আসছেন। দেখে আমার খুব খারাপ লেগেছে। আপনার মতো একজন ব্রিলিয়ান্ট ডাক্তার সে কিনা রিক্সা দিয়ে চলাচল করবে, এটা কি মেনে নেওয়া যায়? কি আর করার বলুন। কি আর করার মানে, কালই আপনার জন্য একটা নতুন গাড়ি পাঠিয়ে দিই আমাদের কোম্পানির পক্ষ থেকে। গাড়ি পাঠিয়ে দেবেন? তা কি করতে হবে গাড়ি পাওয়ার জন্য? লিখতে হবে ম্যাডাম, লিখতে হবে। আমাদের কোম্পানির ওষুধগুলো বেশি বেশি লিখতে হবে। আজ দেখলাম ম্যাডাম আপনি আমাদের কোম্পানির শুধু একটি ওষুধ লিখেছেন। আপনি চাইলে কিন্তু ম্যাডাম আমাদের কোম্পানির সব ওষুধগুলো লিখতে পারতেন। আচ্ছা, আপনাদের কোম্পানিতে রাগ কমানোর কোনো ওষুধ আছে? রাগ কমানোর না? কেন ম্যাডাম, দিন দিন কি এসব রোগী বেড়ে যাচ্ছে নাকি? না, রোগী বাড়ছে না। আমার জন্যই বলছিলাম, কারণ আপনার কথাগুলো শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আপনি আমার চেম্বারের বাইরে থেকে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলেন, আবার আসছেন আমাকে ঘুষ দিতে। তারপরও আপনি লক্ষ্য করেন যে আমি সুন্দরভাবে হাসি দিয়ে আপনার সাথে কথা বলি। আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে এখান থেকে বের করে দিতে পারি। ম্যাডাম আপনি কিন্তু আমাকে একদমই ভুল বলছেন। আপনি থামুন। আমার কাছে যদি মনে হয় আপনাদের কোম্পানির ওষুধগুলো রোগীদের জন্য কার্যকর, তাহলে আমি অবশ্যই প্রেসক্রিপশনে লিখে দেব। তার জন্য আমাকে কোনো উপহার দিতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। বুঝে থাকলে আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম, আসি। আরে দাঁড়ান, ফোনটা নিয়ে যান। ও, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের কোম্পানিতে নতুন একটি ওষুধ বের করেছে, যেটা প্রেশার কন্ট্রোল করার জন্য খুবই কার্যকর। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি একটু কষ্ট করে আমাদের এই কাগজটি পড়ে দেখতেন, তাহলে আমাদের ওষুধের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারতেন। শুধু এই কাগজই এনেছেন, আর কিছু আনেননি? আর কিছু মানে? আরে বুঝেন না, গিফট মানে উপহার। এই ধরেন দামি স্মার্টফোন, নতুন গাড়ি, খামে করে কিছু টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের কোম্পানি থেকে এরকম কিছু করে না ম্যাডাম, আমাদেরও এরকম কিছু করার অনুমতি নেই। আমাদের কোম্পানি বিশ্বাস করে আমাদের ওষুধগুলো যদি গুণগত মান ভালো হয়, তাহলে ডক্টররা এমনিতেই রোগীদের প্রেসক্রিপশনে লিখবে, আর এটা আমরাও বিশ্বাস করি। হ্যাঁ জানি, আর আমি তো আপনার সাথে এমনি ফান করছিলাম। আর আপনাদের কোম্পানির ওষুধগুলো অনেক ভালো, ইফেক্টিভ, খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনার আগে আমার কাছে একজন লোক এসেছিল একটা দামি স্মার্টফোন নিয়ে। তার নাকি আমাকে রিক্সায় করে হাসপাতালে আসতে দেখলে খুবই কষ্ট লাগে, তাই নাকি আমার জন্য একটা নতুন গাড়িও পাঠাবে। কিন্তু সে তো বোঝে না যে সব ডাক্তার এক না। যারা অসৎ ডাক্তার, যাদের নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারাই গিফট পাওয়ার আশায় ওই সব কোম্পানির ওষুধ কম কার্যকর জেনেও রোগীদের প্রেসক্রিপশনে লিখবে। আর এটাও কিন্তু এক ধরনের ঘুষ খাওয়া। তোর সাহস তো কম না? তোর সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? আর
তুই আমার তুই তুই কেন বলতেছিস? হ্যালো হ্যালো, আরে কেউ কি নাই এখানে? কি ব্যাপার, কেউ কি নাই এখানে? সব কি মারা গেছে? এক্সকিউজ মি, কেউ কি আছেন? আরে মেঘলা তুই? আরে তুই এখানে? হ্যাঁ। তুই এখানে কি করিস? ও আচ্ছা, তাহলে তুই এখানকার মেকানিক। এটাই ঠিক আছে তোর জন্য, আগে যা রেজাল্ট করতি। আচ্ছা তোর নামটা যেন কি? আরিফ। ও হ্যাঁ হ্যাঁ আরিফ। আচ্ছা আগেরকার দিনের কথা তোর মনে আছে? আগে যে তুই আমার পিছনে কুত্তার মতো ঘুরতি। ভাগ্যিস ভালো তখন তোর প্রেমের প্রস্তাবে রাজি হইনি, নাহলে আজকে আমাকে একজনের মেকানিকের বউ হয়ে থাকতে হইতো। আরে মেঘলা তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আমি না তোর ফ্রেন্ড ছিলাম। তোর সাহস তো কম না? তোর সাহস কি করে হলো আমার নাম ধরে ডাকার? আর তুই আমার তুই তুই কেন বলতেছিস? আমাকে ম্যাম বলে ডাকবি, বুঝলি? ম্যাম বলে ডাক। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। কি করতে হবে সেটা বলেন। যা এখন আমার গাড়িটা গিয়ে ঠিক কর, যা। মুতালেব, এই মুতালেব এদিকে আয়। দেখতে হয়নি কি হয়েছে? ওই তারটা দেখ। এই কি হয়েছে গাড়ির? ম্যাম ইঞ্জিন একটু সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তাড়াতাড়ি ঠিক কর। হুম ঠিক হয়ে গেছে। হ্যাঁ ধরো, যা তুই। ম্যাম আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, এবার গাড়ির বিলটা দেন। কি বললি? তুই আমার কাছে গাড়ি ঠিক করার বিল চাস? হ্যাঁ। তুই জানিস এই কোম্পানির যে ম্যানেজার সে আমার বয়ফ্রেন্ড? ও তাই? হ্যাঁ, দাঁড়া আমি এখনই ডাকছি ওকে। আজকেই তো চাকরি খাবো, তখন বুঝবি। নাবিল, এই নাবিল, নাবিল। আরে মেঘলা তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে? আরে তুমি কাকে সালাম দিচ্ছ? কাকে স্যার বলছো? তোমার মাথা ঠিক আছে? একজন কোম্পানির ম্যানেজার হয়ে একজন গাড়ির একটা মিস্ত্রিকে সালাম দিচ্ছ স্যার বলছো? মেঘলা একটু সাবধানে কথা বলো, তুমি জানো না উনি কে? আরে হ্যাঁ জানি জানি, থার্ড ক্লাস একটা মিস্ত্রি, গাড়ি ঠিক করার তাও। মেঘলা তুমি থামো, উনি হচ্ছেন এই গ্যারেজ এবং কোম্পানির মালিক। সরি স্যার, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস ওকে। মেঘলা শুনো। ও সরি ম্যাম। তোমার কি মনে হয় আমার এই পোশাক আশাক দেখে আমি একজন মেকানিক? আমি কিন্তু পারতাম আমার চেয়ার টেবিলে বসে কাজ করতে, আর আমি এই কোম্পানির মালিক বলে কখনো শো অফ করি না। আমি এভাবে কাজ করে আনন্দ পাই, তার জন্য আজকে আমার এই অবস্থান। তখন যেন তুমি কি বলেছিলে? রেজাল্ট খারাপ আমার? একটা রেজাল্ট দিয়ে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়, তার জন্য দরকার সততা, পরিশ্রম, উদার মন মানসিকতা আর উত্তম ব্যবহার। সরি স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ইটস ওকে। মেঘলা শুনো, তখন যে তুমি কি বললে কাকে সালাম দিচ্ছ? সালাম সবাইকে দেওয়া যায়, ধনী গরিব ছোট বড় সবাইকে সালাম দাও। জি স্যার। বেয়াদব কোথাকার, আমি তোমাকে দেখে নিব। ছোট মুখে এত বড় কথা? বেশি কথা বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এক্সকিউজ মি, আই কে তুমি? আর এভাবে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে কিভাবে? কি ব্যাপার ম্যাম, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন?
এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তোর কাছ থেকে কি আমার কথা বলা শেখা লাগবে? আর তোকে এখানে ঢুকতে দিল কে? আমি তো তাই বুঝতে পারতেছি না। ঢুকবো মানে আমার ক্ষুধা পেয়েছে তাই আমি নিজেই রেস্টুরেন্টে এসেছি নাস্তা করতে। এটা ঢুকতে দেয় না দেয় আর কি আছে? এই শোন, তোদের মতো ছোট লোকদের জন্য বাইরে ফুটপাতে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে খাবি। আর এখানে তোর মতো কোনো ছোট লোক আসে না, এখানে আসে ঢাকার সব নামি দামি লোকরা। আর আসছিস তো আসছিস একটা গেঞ্জি ট্রাউজার আর স্যান্ডেল পরে। ম্যাম, এখানে আসার সাথে আর আমার এই জামা কাপড়ের সাথে কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না। আমার কাছে টাকা আছে তাই আমি খেতে আসছি, সমস্যাটা কোথায়? কি তোর কাছে টাকা আছে? দেখে তো মনে হচ্ছে তোর কাছে বিল পে করার কোনো মুরদ নাই। আর এইসব খাবারের দাম কত তা একটাবার মেনুতে দেখে নিয়েছিস? এখানকার খাবারের দাম তোর সারা মাসের মাইনের সমান। ম্যাম, আপনি এসব কি বলছেন? এই খাবারের দাম কত সেটা আমি জানি, কিন্তু আপনি আমার সাথে এইভাবে কেন ব্যবহার করছেন? আপনি তো রীতিমতো আমাকে অপমান করছেন। এখানকার কাস্টমার কারা তা দেখলেই বোঝা যায়। আর তোকে এই অর্ডারে খাবারই বা দিল কে? ওয়েটার, এই ওয়েটার, ওয়েটার! ম্যাম কি হয়েছে? এই একে এসব খাবার দিয়েছে কে? কেন ম্যাম, আমি দিয়েছি। কেন তুমি জানো না কাকে খাবার দিতে হবে আর কাকে দিতে হবে না? কেন ম্যাম, কোনো সমস্যা হয়েছে? কাস্টমাররা যদি দেখে এসব ছোট লোকদের আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছি তাহলে কি ভাববে? সরি ম্যাম, আমি আসলে এত কিছু খেয়াল করিনি। তোমরা খেয়াল করবে না তো কে করবে খেয়াল? আমি করব? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও, সিকিউরিটিকে ডাক দাও, একে এখান থেকে বের করো। জি ম্যাম। হ্যাঁ দাঁড়ান, অনেক হয়েছে। ম্যাডাম, আপনাকে দেখে তো অনেক শিক্ষিতই মনে হয়, আর একজন শিক্ষিত মানুষের এরকম ব্যবহার হয় এটা আমি আগে কখনো ভাবিনি। আজকে আমার এই সাধারণ পোশাক দেখে আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন, কিন্তু আপনার পোশাক আশাক তো খুব সুন্দর, ফর্মাল ড্রেস। আপনার ব্যবহার এত খারাপ কেন? আর এই পোশাকে দেখতে যদি আপনাদের কাস্টমারদের এতই খারাপ লাগে তাহলে গেটের বাইরে লিখে দিলেই তো পারেন। ওরে বাবা, ছোট মুখে এত বড় কথা! বেশি কথা বললে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আস্তে, আপনার বস কোথায়? তাকে ডাকুন, আমি তার সাথে কথা বলবো। তোর জন্য আমার বসকে ডাকতে হবে? তুই কি ভেবেছিস বস এসে বলবে আপনি এসেছেন আমাদের কি সৌভাগ্য? একদমই না। বসও তাই বলবে যা আমি বলেছি। দাঁড়া, তারপর তো সন্দেহ দূর করার জন্য বসকে ডাকছি আমি। হ্যালো, কি সমস্যা? জি বস, এখানে একটু আসেন তো, এখানে একটা রাবিশ এসেছে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। ঠিক আছে বস। স্যার আসুক, দেখবো তুই কোন জমিদার। নাজিন, কি হয়েছে? কি সমস্যা? স্যার দেখেন তো এই ছোট লোকটাকে। বস, আপনি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার, আপনি এসব কি করছেন? ওনাকে দেখেন, কি একটা নরমাল গেঞ্জি আর ট্রাউজার পরে এসেছে। নাজিন প্লিজ চুপ থাকো। স্যার, আমি আমার ম্যানেজার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। আরে স্যার, আপনি এসব কি করছেন? আর উনি কে যে ওনাকে সালাম দিচ্ছেন? সে এই রেস্টুরেন্টের মালিক। কিন্তু স্যার, মালিক তো আপনি। আমি তো শুধু এই শাখার মালিক, আর উনি তো এই পুরো ব্র্যান্ডের মালিক। আর দেশ জুড়ে ওনার 70টি শাখা রয়েছে। আর তুমি এখানকার ম্যানেজার, তুমি এটাই জানো না? সরি স্যার, আমি জানতাম না যে আপনি আমাদের বস। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে তুমি তো দেখছি পুরাই শক। আমি এখানে এসেছি দেখতে যে আমার এখানে লোকজন কিভাবে কাজ করে এবং কাস্টমারদের সাথে কি ব্যবহার করে। এসে আমি যা দেখার দেখেছি। আর শাফিন, তুমি কেমন ম্যানেজার নিয়েছো যে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে পারে না? সরি স্যার, আমি এক্ষুনি ওকে বিদায় করে দিচ্ছি। না, তার দরকার হবে না, বরঞ্চ আমি তোমার এই শাখাটা এখান থেকে তুলে নিচ্ছি। স্যার প্লিজ, আপনি এটা করবেন না, আমি মাঠে মারা যাব। আমি তোমার এই একটি শাখার জন্য আমি আমার পুরো ব্র্যান্ডের নাম খারাপ করতে পারবো না। স্যার প্লিজ স্যার। আমার ডিসিশন ফাইনাল, আগামী মাস থেকে তোমার এই শাখা বন্ধ। স্যার প্লিজ এমনটা করবেন না স্যার, প্লিজ স্যার। স্যার, বেয়াদব কোথাকার, আমি তোমাকে দেখে নিব। ম্যাম কি করলেন এটা? আমি অ্যাবর্শন করাতে চাই। এই সন্তান এখন নেয়া কোনোভাবেই সম্ভব না। ম্যাডাম, আপনি প্লিজ কিছু একটা করুন। আমাদের সোফিয়া এখনো অনেক ছোট। এখন আমরা আরেকটা সন্তান নিলে তার দেখভাল করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। ডাক্তার, আপনি তো একটু বুঝতে পারছেন নাকি? তাদের স্বামী স্ত্রীর জোড়াজুড়িতে বাধ্য হয়ে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম প্রায় 4 মাসের অন্তঃসত্ত্বা।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, 4 মাসে একবারও বুঝতে পারেননি? রুমা পরিষ্কার মিথ্যে কথা বলে গেল, না ম্যাম, বুঝতে পারিনি। দেখুন, আমি কোনো কিছুই করতে পারবো না। আল্লাহ দিয়েছেন, গ্রহণ করুন। রুমার স্বামী সাথে সাথেই বলল, না ম্যাম, আপনি অ্যাবর্শন করে দিন প্লিজ। আমার আপাতত সন্তান নেওয়ার কোনো প্ল্যান নেই। আপনি না করলেও সৃষ্টিকর্তার প্ল্যানিং, তিনি আপনাকে সন্তান দিবেন। কিন্তু এই 4 মাসের বেবিকে নষ্ট করা আর একটা মানুষকে গলা টিপে হত্যা করা সমান অপরাধ। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না? রুমা আবারও বলল, আমার কোনো ইচ্ছে নেই। তাছাড়া আমি একসাথে 2টো সন্তানকে সামলাতে পারবো না। আপনার প্রথম সন্তানের জন্মের আগে প্রতি সপ্তাহে তো আমার কাছে আসতেন, সারাক্ষণ পাগল করে ফেলতেন একটা বাচ্চার জন্য। কি না করেছেন একটা বেবি নেয়ার জন্য। আল্লাহ যখন দিচ্ছিলেন না তখন তো পাগল হয়ে যাচ্ছিলেন, আর এখন দিয়েছেন দেখে ভালো লাগছে না। কথাটা তাদের তেমন একটা এফেক্ট করলো না, তারা নিজের সিদ্ধান্তে অনড়। আমি না পেরে বললাম, ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন, 2 দিন পর আসবেন। তারা কিছু না বলে চলে গেল। ভাবলাম আর আসবে না, কিন্তু অবাক হলাম আমি। তারা 2 দিন পর আবার এসে তাদের আগের সিদ্ধান্তই জানালো। আমি পরিষ্কার বলে দিলাম, এই কাজ আমি একটাও করিনি, আপনারা অন্য কোথাও যেতে পারেন। ম্যাম, প্লিজ বুঝতে চেষ্টা করেন। আমি রুমাকে জিজ্ঞেস করলাম, তুমি শিওর যে সন্তান তুমি রাখবে না? রুমা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, আমি রাখবো না। তোমার সন্তানকে তুমি মেরে ফেলতে চাচ্ছ? রুমা এবার চুপ করে রইল। আমি তাকে বুঝিয়ে বললাম, মেরে যখন ফেলতে চাইছো তাহলে সোফিয়াকে মেরে ফেলো, এটাই ভালো হবে। তাকে তো তুমি ছুঁয়ে দেখেছো, আদর করেছো, তার মুখে মা ডাক শুনেছো। সোফিয়ার আর দরকার নেই, বরং এখন ভিতরে যে আছে তাকে রাখো, ততদিন তুমি একটু স্বস্তির নিঃশ্বাস নেবে। এবার রেগে গিয়ে বলল, কি যাতা বলছেন, এটা হয় নাকি? সোফিয়াকে আগে আমি পেটে ধরেছি, বুকে পিঠে করে বড় করেছি। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি। আপনার সন্তান নেই দেখে এমন উল্টাপাল্টা সাজেশন দিয়েছেন। আপনার সন্তান থাকলে কি আপনি এমন সাজেশন দিতে পারতেন? আমার সন্তান নেই, আমি এটা আল্লাহর উপর অসন্তুষ্ট নই। রুমাকে জিজ্ঞেস করলাম, এখন যাকে তুমি নষ্ট করতে চাইছো সে কি তোমার পেটে নেই? এই সন্তান কি তোমাকে মা ডাকবে না? তোমাকে কি আল্লাহ সামর্থ্য দেয়নি 2টো সন্তানকে মানুষ করার? সে পৃথিবীতে আসেনি বলে তাকে সরিয়ে দিচ্ছ। সোফিয়ার জন্য যে অনুভূতি অনাগত সন্তানের জন্য তা নয় কেন? আল্লাহ আমাকে দেননি তাই হয়তো বুঝি না আমি, কিন্তু তুমি তো বুঝো, তারপরও কেন? রুমা চুপ করে রইল। রুমার স্বামী বিষয়টা বুঝতে পেরে বলল, বুঝেছি, ধন্যবাদ আপনাকে। এটা অন্যায় এবং পাপ দুটোই। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। রুমা তার ভুল বুঝতে পারল, কটু কথার জন্য সরি বলে ক্ষমা চাইল। আমি হেসে বললাম, আরে এসব কিছু না। তারপর রুমাকে বললাম, তোমার এই বেবির জন্য আমি কোনো ফি নিব না। রুমা হাসতে হাসতে তার স্বামীর সাথে বেরিয়ে গেল। আল্লাহ আপনার ভালো করুক, অনেক বড় পাপ থেকে বাঁচালেন আমাকে। মাসুম তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, রিকশার জন্য অপেক্ষা। হঠাৎ একটা রিকশা পেল। রিকশা ডাক দিয়ে জিজ্ঞেস করলো, মামা যাবেন? রিকশাওয়ালা বলল, মামা কোথায় যাবেন? মাসুম বলল, ধানমন্ডি যাব মামা। রিকশাওয়ালা বলল, চলেন মামা। মাসুম বলল, ভাড়া কত? রিকশাওয়ালা বলল, আপনি খুশি হয়ে যা দিবেন মামা। রিকশায় উঠে চলতে থাকলো রিকশা। রিকশা খুব ধীরে ধীরে চলছিল। রিকশাওয়ালাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল। ক্লান্ত শরীরে খুব কষ্ট করে চালাচ্ছিল রিকশা। মাসুম বলল, মামা জলদি চলেন, সামনে আমার বান্ধবী আছে, ওকে নিয়ে তারপর একটা ইফতার পার্টিতে জয়েন করব। এভাবে গেলে তো রাত হয়ে যাবে। রিকশাওয়ালা বলল, আচ্ছা মামা। কিছুক্ষণ পর রিকশাওয়ালা বলল, মামা রোজা আছেন? মাসুম বিরক্ত হয়ে বলল, হ্যাঁ। রিকশাওয়ালা বলল, মামা জিনিসপত্রের যে দাম, আমাগো মতো গরিব মানুষ তো না খাইয়া মইরা যাইব। বাজারে তেলের যা দাম, 100 টাকা তেল কিনতে গেলে বুকের ভিতর ধক কইরা উঠে। মামা
আমাগো মতো গরিব মানুষের চিন্তা করার লাইগা কি কেউ নাই? মাসুম বলল, মামা এইসব পেঁচাল বাদ দিয়ে জোরে রিক্সা চালান। রিক্সাওয়ালা এই কথা শুনে একটু দমে গেল। তার উজ্জ্বল চোখে মুখের আলো আর এখন নেই। সে অনেক চেষ্টা করছে রিক্সা জোরে চালানোর। এমন সময় মাসুম রিক্সা থামাতে বলল। তার বান্ধবী এসেছে। তার রিক্সায় উঠল, তারপর আবার রিক্সা চলতে শুরু করলো। রিক্সাওয়ালার ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু সে রিক্সা কোনোভাবেই জোরে চালাতে পারছে না। এবার মাসুম রেগে গেল। সে বলল, মামা কথা বলার বেলায় খুব পারো, রিক্সা চালাতে পারো না? রিক্সা নিয়ে বের হইছো কেন রাস্তায়? রিক্সাওয়ালা মামার চোখে পানি এসে গেল। তা দেখে মাসুম বলল, কিছু বলার আগে শুধু পারো কানতে। রিক্সা থামাও, যাব না তোমার রিক্সায়। রিক্সা থামালে তারা দুজন নেমে গেল। রিক্সাওয়ালা বলল, মামা ভোর রাতে 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছি, বাসায় কোনো দানা পানিও নাই, স্ত্রী ছেলে মেয়ে সব না খাওয়া, শরীরে শক্তি পাবো কই থেকে মামা? মাসুম আর তার বান্ধবী জেরিন কথাগুলো শুনে খুব কষ্ট পেল। মাসুম বলল, মামা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। রিক্সাওয়ালা মামা বলল, না মামা কি যে বলেন। মাসুম বলল, মামা আপনি বসেন, আজকে আমি রিক্সা চালাবো। তারপর রিক্সাওয়ালা মামাকে আর জেরিনকে রিক্সায় বসিয়ে মাসুম রিক্সা চালিয়ে গেল গন্তব্যে। সেখানে নেমে সে আর জেরিন রিক্সাওয়ালা মামাকে বেশ কিছু ইফতার কিনে দিল, আর তাদের কাছে থাকা 3000 টাকা দিল মামাকে। আসলে আমরা সবাই যদি এভাবে দরিদ্রদের কথা ভাবি, তাহলে হয়তো দরিদ্রতা হারিয়ে যাবে এই দুনিয়া থেকে। তুমি নাকি ডিভোর্সি, এর আগে নাকি অন্য ছেলের সাথে 1 বছর সংসার করেছো। বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি এসে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলেন। উদ্ধৃত গলায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি ডিভোর্সি, এর আগে নাকি অন্য ছেলের সাথে 1 বছর সংসার করেছো। শুনে আমি অবাক হলাম। নেহাল কি আগে ভাগে তার মাকে কিছু বলেনি? কারো কাছে কিছু না জানিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে? আমার চুপ করে থাকতে দেখে আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বললেন, কথা কানে ঢোকে না মেয়ে, তুমি যে ডিভোর্সি সেটা আগে বলনি কেন? আমি ভয়ে থরথর করে কাঁপছি, কথা বলার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। তবুও বিড়বিড় করে বললাম, মা আপনার ছেলে তো সব জেনেই আমাকে বিয়ে করে এনেছে। কোন সাহসে তুমি আমাকে মা ডাকলা? তোমার মতো অসতী মাইয়ার মুখ থেকে মা ডাক শোনার ইচ্ছা আমার নেই। আমার ছেলে উচ্চশিক্ষিত, উচ্চ লেভেলের চাকরি করে, তোমার মতো ব্যবহৃত বউ এনে ঘরে রাখার জন্য না। তোমারে আমি ডিভোর্স দেওয়াবো, আগে নেহাল ঘরে ফিরুক। আমি কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। বাবা কতবার নেহালকে বলেছে, নেহাল বাবা তোমার তো অভিভাবক এলো না, তুমি একা একাই সিদ্ধান্ত নিয়েছো, এতে আমার মেয়ের বিপদ হবে না তো? দেখো বাবা, আগের বিয়ে সম্পর্কে তুমি সবই জানো। ছেলে ছিল মাতাল, পরনারীতে আসক্ত, আমার মেয়ের উপর অত্যাচার করত খুব, এজন্যই তার ডিভোর্স নেওয়া। তোমার মতো ছেলের জন্য আরো ভালো সম্বন্ধ আসবে, তুমি বড় অফিসার, তুমি বরং আরেকটু ভাবো। নেহাল তখন বলেছিল, আঙ্কেল আমি ভেবেছি, আমি জানি আপনার মেয়ে কতটা লক্ষ্মী, আর আমি এটাও জানি আপনি ওকে নিয়ে কতটা বিপদে পড়েছেন। ডিভোর্সি বলে সবাই এড়িয়ে যাচ্ছে, কেউ কেউ মোটা অঙ্কের যৌতুকও দাবি করছে, আবার সেসব ছেলেদের আগের সংসারও আছে, কোনো না কোনো কারণে সেসব সংসার ভেঙেছে, সেই সংসারে আবার ছেলে মেয়েও আছে। আমার একটু ত্যাগের জন্য যদি আপনার মেয়ের জীবনটা সুন্দর হয়, তবে বিধাতাও আমাকে পুরস্কৃত করবেন। বাবা তবুও তাকে বললেন, তোমার মা তিনি এটা মানবেন না। নেহাল হাসতে হাসতে বলল, 100 বার মানবেন, তবে এই তার মায়ের মেনে নেওয়া। সত্য হলো নেহাল তার মাকে আগে ভাগে এই ব্যাপারে কিছুই বলেনি। আমার শাশুড়ি আমায় এভাবে কাঁদতে দেখে রাগ দেখিয়ে আবার বললেন, এমনে কাঁদতেছো কেন? বাপের মরার খবর আসছে নাকি? ঢঙে আর বাঁচি না। এগুলো বলে শাশুড়ি চলে গেলেন। আমি এখন একা একাই বিছানার উপর জড়সড় হয়ে বসে কাঁদছি। নেহাল রাত করে ফিরল। সে ফিরে এসে আমায় দেখে চমকে উঠল। আমি এখনো কাঁদছি। নেহাল আমায় কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি কান্না ভেজা গলায় বললাম, আপনাকে কে বলেছিল আমার মতো অসতী ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে? কেন বিয়ে করলেন, কেন? নেহাল ধীরে সুস্থে হেঁটে খাটের একপাশে বসে বলল, আমার লক্ষ্মী বউকে কে কি বলেছে শুনি? আমি অভিমানী গলায় বললাম, মা বলেছে আমায় নাকি ঘরে রাখবেন না, ডিভোর্স দেওয়াবেন। আপনি মার কাছে আগে থেকে এসব বলেননি কেন?
নেহাল অদ্ভুত করে হাসল, হেসে বলল, সত্যি কি মা এসব বলেছে? আমি আবার কেঁদে বললাম, আমি কি তবে মিথ্যা কথা বলছি আপনার কাছে? আপনি কেন এত দরদ দেখাতে গেলেন? আমার বিয়ে না হলে না হতো, সারা জীবন ঘরে থাকতাম। আপনি আমায় বিয়ে করে কেন আপনার সম্মান হারালেন? আপনার এত বড় চাকরি, উচ্চশিক্ষিত, আপনার সাথে কি আমাকে মানায়? নেহাল এবার হেসে বলল, এখানেই সমস্যা। আমাদের ধ্যান ধারণা উল্টো থাকে সবসময়। আমরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছি তাদের হওয়া উচিত কুসংস্কার শূন্য, কিন্তু আমরা হয়ে যাই কুসংস্কার পূর্ণ। দেখো, বিয়ের ক্ষেত্রে আমাদের নবীজি কি করলেন? প্রথম বিয়ে করলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন বিধবা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া নবীজির স্ত্রী বিধবা কিংবা অসহায় ছিল, নানান সমস্যায় তারা জর্জরিত ছিল। আমাদের নবীজি তাদের বিয়ে করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাছাড়া তুমি যদি আমাদের বাঙালিদের দিকে তাকাও তাহলে দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তার ছেলের জন্য বিধবা বিবাহ করেছিলেন, অথচ তখন হিন্দু সমাজে বিধবা বিবাহ ছিল পাপের সমতুল্য। কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন এটা পাপ নয়, এটা পুণ্য, এবং ডিভোর্সি কিংবা অসহায় মহিলাকে বিয়ে করে কেউ ছোট হয় না, বরং সম্মানিত হয়। আমি বুঝতে পারলাম সবকিছু, আমি নিজেও সব কথা জানি, কিন্তু এসব নীতি নৈতিকতা ধর্মের কথা আমার শাশুড়িকে বুঝবেন? আমি নেহালকে বললাম, মা যে রাজি না, তিনি যে আমাকে তার পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন না। নেহাল মুচকি হেসে বলল, মা এদিকে এসো তো একটু। নেহালের ডাকের সাথে সাথেই তিনি এসে উপস্থিত। আমি অবাক হলাম, তিনি কি তাহলে এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিলেন? মা এসে আমার পাশে বসলেন, তারপর নেহালকে উদ্দেশ্য করে বললেন, বিচার দিয়েছে তোর বউ? নেহাল মৃদু হেসে বলল, শাশুড়ি মুচকি হেসে বললেন, বিয়ের প্রথম দিনই বিচার? আমি কিন্তু এসব মোটেও সহ্য করব না। আমার এবার রাগ লাগছে। নেহাল বারবার আমায় এভাবে লজ্জায় কেন ফেলছে? বিয়ে করে এনে অপমানিত করছে। আমার আবার কান্না এসে যাচ্ছে। আমার শাশুড়ি বুঝতে পারলেন আমি আবার কাঁদতে যাচ্ছি, তাই তিনি ঝট করে আমার একটা হাত ধরে ফেললেন। তারপর সেই হাত তার কোলের কাছে টেনে এনে বললেন, বোকা মেয়ে, কেঁদো না, আমি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম আমার বৌমা কি করে। আসলে মা, একটু আগে আমি তোমার সাথে যে আচরণটা করলাম, এটাই আমাদের সমাজ। আমাদের সমাজ এমনটাই ভাবে সবসময়, কিন্তু আমি এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোমাকে আমার ঘরের বউ করে এনেছি। আসল কথা কি হলো মা, নেহাল তো তোমার বাবার অফিসের বড় কর্তা। সে নাকি তোমার বাবার কলিগদের কাছ থেকে জানতে পেরেছিল তোমার বিষয়ে। তারপর সে সবসময় আমায় এসে বলতো তোমার কথা, তোমার বিয়ে হচ্ছে না, যৌতুক চাই মোটা অঙ্কের। আমি সব শুনে সিদ্ধান্ত নিলাম আমার ছেলের জন্য তোমায় বউ করে আনবো এবং সমাজের চোখে আঙুল দেখিয়ে দিব, সমাজে অবিবাহিত ছেলেরাই শুধুমাত্র অবিবাহিত মেয়েদের জন্য না।